ওকে, তো আজকে যেটা স্টার্ট করব পাওয়ার ইলেকট্রনিক্স। ওকে, পাওয়ার ইলেকট্রনিক্স। এনিওয়ান এনি আইডিয়া অ্যাবাউট পাওয়ার ইলেকট্রনিক্স? টেল মি। কলেজে তো ক্লাস হলো একদিন, বলো। মানে পাওয়ার ইলেকট্রনিক বলতে হাই ভোল্টেজ অপারেশন করি কোন সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে। ওকে, মানে হাই ভোল্টেজ ইউজ করি, মানে সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে, যেরকম ইলেকট্রনিক্সের যে লো ভোল্টেজ সেটা আমরা হাই ভোল্টেজ বলবো, সেটা পাওয়ার ইলেকট্রনিক্স। ওকে। ক্লাসের কোনো ঠিক নেই, হ্যাঁ, যেদিন যেটা ইচ্ছা হবে। 4টে আমার ক্লাস দেয়া আছে, যেটা মনে হবে সিলেবাস পিছিয়ে আছে আমি সেটা পড়াবো। হ্যাঁ, ওকে স্যার। হ্যাঁ। চলো, বলছি যে তাহলে তুমি বলছো যে স্যার যেটা পাওয়ার ডিভাইস হিসেবে আমরা ইউজ করছি, রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলতে পারি তো। লেখো। হ্যাঁ, কথাটা কেটে যাচ্ছে তোমার, কি বললে? হ্যাঁ, বাকি 4টে আমি পড়াবো তো। চলো লেখো। পাওয়ার ইলেকট্রনিক্স ইজ আ সাবজেক্ট। লেখো লেখো। পাওয়ার ইলেকট্রনিক্স ইজ আ সাবজেক্ট that concerns the application of electronics principle কনসার্ন দা application of electronics principles into situations আমি পুরো লাইনটা আরেকবার বলছি। পাওয়ার ইলেকট্রনিক্স ইজ আ সাবজেক্ট দ্যাট কনসার্ন দ্য অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রনিক্স প্রিন্সিপালস ইনটু situations that are rated at power level rather than single level. That are rated at power level rather than signal level. এটা সিগন্যাল হবে, আর সিঙ্গেল না, সিগন্যাল লেভেল। ওকে, তাহলে পাওয়ার ইলেকট্রনিক্স ইজ a subject that concern an application of electronics principle into situations that are rated at power level rather than signal level. Okay, it may also be defined as a it may it may also be defined as a subject that deals with the apparatus and equipment working. It may also be defined as a subject that deals with the apparatus and equipment working on the principle of electronics but rated at power level rather than signal level. ওকে, তাহলে লাস্ট প্যারাটা আরেকবার বলছি। it also be defined as a subject that deals with the apparatus and equipment working on the principle of electronics but rated at power level rather than signal level. ঠিক আছে, তাহলে কি বলতে চেয়েছে এবার সেটা দেখব।
দেখো, পাওয়ার ইলেকট্রনিক্স একটা সাবজেক্ট যেখানে আমরা মেনলি ডিল করব পাওয়ার লেভেল নিয়ে। লাইক যে কোনো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট খুব লো ভোল্টেজ লো কারেন্টে চলে, বাট ওই ইলেকট্রনিক্স কম্পোনেন্টটাকে যদি আমাকে ইলেকট্রিক্যালে কাজে লাগাতে হয়, তাহলে ওর ভোল্টেজ ক্যাপাসিটি বা পাওয়ার ক্যাপাসিটি আমাকে ইমপ্রুভ করতে হবে, রাইট? সো এই যে ইমপ্রুভ করে যখন তুমি সেটাকে ইউজ করছো, দ্যাট ইজ কল্ড আ পাওয়ার ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স ডিভাইস, কিন্তু ওর রেটিং হাই থাকবে। পাওয়ার ডায়োড, পাওয়ার ট্রানজিস্টার, সেম কনফিগারেশন, একটু 19-20 আছে, সেগুলো আমরা পড়বো সিলেবাসে। বাট কি, ডায়োড ডায়োডই, ওর যা ওয়ার্কিং তাই, কিন্তু এখানে অ্যাজ এ পাওয়ার ডায়োড হাই পাওয়ার অ্যাপ্লিকেশনে কাজে লাগাতে পারবো। ট্রানজিস্টার যা পড়েছি তাই আমাদের এখানে আছে, কিন্তু পাওয়ার ট্রানজিস্টার, পাওয়ার মসফেট, পাওয়ার জেফেট, পাওয়ার আইজিবিটি, সবগুলো পাওয়ার এখানে। ওকে, তো পাওয়ার ইলেকট্রনিক্স এমন একটা সাবজেক্ট যেটাকে এখন বর্তমানে এটা মানে কি বলবো, যে কোনো সিস্টেম দেখো, আগেকার দিনে আমাদের যে ওই যে রেগুলেটরগুলো ছিল, ফ্যানের যে রেগুলেটর কত বড় ছিল, এত বড় একটা বাক্সর মতো। ওই ওর ফাংশন অ্যাকচুয়ালি কেমন ছিল, ওর ফাংশন ছিল এরকম, ধরো 4টে রেজিস্ট্যান্স লেভেল থাকলো, এটা 1 2 3 4। তাহলে যখন পয়েন্টারটা এরকম পজিশনে আছে, মানে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স একে স্লোলি ঘুরছে। যত এই পয়েন্টারটাকে তুমি ঘুরিয়ে দিচ্ছ 2-এ, স্পিড একটু বাড়ছে, 3-এ নিচ্ছ স্পিড আরও বাড়ছে, 4-এ নিচ্ছ স্পিড একদম ম্যাক্সিমাম, কোনো রেজিস্ট্যান্স নেই। তার মানে রেজিস্ট্যান্স দিয়ে আমরা কি করতাম, কারেন্ট ফ্লোটাকে কন্ট্রোল করতাম, বাধা দিয়ে দিয়ে বেশি, মানে কারেন্ট ফ্লোটাকে কন্ট্রোল করে আমরা স্পিডটাকে কন্ট্রোল করতাম। কিন্তু ভালো করে ভাবো, এই সিস্টেমে অসুবিধাটা কি হতো, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমাদের পাওয়ার ড্রপ হয়ে যেত, আই স্কোয়ার আর লস হয়ে যেত। সাপোজ ধরো, এখন আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সাপোজ ধরো 4-এ যখন পাখাটা চলছে, তখন আমার ধরো 1 অ্যাম্পিয়ার কারেন্টের দরকার। 3-এ যখন চলবে তখনও 1 অ্যাম্পিয়ার। কেন? তুমি স্পিড কমিয়েছো, বাট রেজিস্ট্যান্সের জন্য তো এখানে পাওয়ার ড্রপ হয়ে যাচ্ছে, কারেন্ট তো আর কম লাগছে না, সেম কারেন্ট। একে চলছে তখনও সেম কারেন্ট কনজামশন, তার মানে কারেন্ট কনজামশন বা পাওয়ার লস কিন্তু কমেনি এইখানে। এইবার আমাদের মার্কেটে পাওয়ার ডায়োড যখন বা পাওয়ার ইলেকট্রনিক্স যখন ইন্ট্রোডিউস হলো, এগুলো হচ্ছে থাইরিস্টর বেস আমাদের, ঠিক আছে, ট্র্যাক বেস আমাদের রেগুলেটর। তো এইখানে কম স্পিড কম মানে কারেন্ট কনজামশন কম হবে বা এনার্জি কনজামশন কম হবে, স্পিড বেশি মানে এনার্জি কনজামশন বেশি হবে। তো এইগুলোর ফাংশন আমরা দেখবো আস্তে আস্তে। তাহলে পাওয়ার ইলেকট্রনিক্স মেনলি যে 5-6টা জিনিস ডিল করবে। কি হলো রে বাবা, স্ট্যাক হয়ে গেল কেন আবার এটা? হ্যাঁ, ঠিক আছে। যে 5-6টা জিনিস, ফার্স্ট অফ আমরা এই সিলেবাসে, তোমাদের সিলেবাসটাকে যদি আমরা দেখি, বেসিক্স অফ পাওয়ার ডিভাইস তোমাদের আছে, তারপরে আছে হচ্ছে থাইরিস্টার অথবা এসসিআর, সেম জিনিস। এসসিআর এর ফুল ফর্ম হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। ওকে, হ্যাঁ এভাবে বসো ভালো হবে। থাইরিস্টার অর এসসিআর বোথ আর সেম থিং। তারপরে আমাদের হচ্ছে এটা, এটার পরে আসছে হচ্ছে আমাদের কন্ট্রোল রেকটিফায়ার, কন্ট্রোল রেকটিফায়ার। এগুলোর আবার অনেক পার্ট আছে, আমি আসছি একটা একটা করে। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রেকটিফায়ারের পরে আমাদের ইনভার্টার, তারপরে চপার, তারপরে সাইক্লো কনভার্টার। এই হচ্ছে মোটামুটি আমাদের সিলেবাস, ঠিক আছে।
তাহলে বেসিক্স অফ পাওয়ার ডিভাইসে আমাদের কি শিখতে হবে? প্রথমে পাওয়ার ডায়োড কি, তার কনফিগারেশন কেমন হয়, পাওয়ার ট্রানজিস্টর কি, সুইচিং কনফিগারেশন কি, এগুলো আমি পরে পড়াবো। বেসিক্সটাই পরে পড়াবো, তোমাদের এইখান থেকে স্টার্ট হবে। ওকে, এটা বা এটা দিয়ে লালটা দিয়ে দেখি। স্যার বলছিলাম স্যার যদি বেসিক ক্লিয়ার না আরে আমি আছি তো। তারপরে আমরা পড়বো কন্ট্রোল রেকটিফায়ার, ইনভার্টার, চপার, সাইক্লো কনভার্টার, একদম লাস্টে পাওয়ার ডিভাইস পড়বো। ঠিক আছে, তো এবার দেখো, ফার্স্ট হচ্ছে কন্ট্রোল রেকটিফায়ার। তোমরা রেকটিফায়ার পড়েছো সবাই? রেকটিফায়ার কি করে গো? এসি টু ডিসি কনভার্ট করে। হ্যাঁ, এসি টু ডিসি কনভার্ট করে, তাই না? আউটপুট কারেন্টকে কন্ট্রোল করে। তাহলে এসি টু ডিসি কনভার্ট করে, বাট তোমরা কি দিয়ে পড়ে এসছো? ডায়োড দিয়ে, তাই তো? ডায়োড দিয়ে যেটা আমরা পড়ি, ইউজিং ডায়োড রেকটিফায়ার ইজ কল্ড আনকন্ট্রোল রেকটিফায়ার। আর আমরা এখানে পড়বো কন্ট্রোল রেকটিফায়ার। কন্ট্রোল রেকটিফায়ার মানে হচ্ছে যেটা এসসিআর দিয়ে কন্ট্রোল করব আমরা। ঠিক আছে, তাহলে এইখানেও সেম জিনিস। হ্যাঁ, আউটপুটটাকে তুমি কন্ট্রোল করতে পারবে। তাহলে এইখানেও আমরা সেম জিনিস, এসি টু ডিসি। ইনভার্টার, এবার আমাদের আসছে নেক্সট হচ্ছে ইনভার্টার। ইনভার্টার কি করে? আমাদের সবার বাড়িতে আছে, ডিসি টু এসি কনভার্ট করে। তাহলে ইনভার্টার আমাদের কি করে স্যার? ডিসি টু এসি। এখানে এটা ফুটছে না, এই তো এটা আসে কিনা। তারপরে চপার। চপার কি করে জানো কেউ? ডিসি টু ডিসি কনভার্ট। হ্যাঁ, ডিসি টু ডিসি। তাহলে আমাদের ট্রান্সফর্মার কি করে? এসি টু এসি কনভার্ট করে। মানে কি? হাই ভোল্টেজ লো ভোল্টেজ, তাই না? ইনপুটে হাই দিলে আউটপুটে লো পাবো, আবার ইনপুটে লো দিলে আউটপুটে হাই ভোল্টেজ পাবো। তার মানে ভোল্টেজের ডিফারেন্স ক্রিয়েট করে ট্রান্সফর্মার। সেরকম চপারও কি করবে? ডিসি ভোল্টেজটাকে ডিফাইন করবে। মানে ধরো বাক চপার, বুস্ট চপার। বাক চপার মানে আউটপুটে ডিসিটার কমে যাবে ভ্যালুটা, ডিসি ভোল্টেজের ভ্যালু। বুস্ট চপার মানে ভ্যালু বেড়ে যাবে। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে সাইক্লো কনভার্টার। এখানে কি পড়বো আমরা? এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন পড়বো আমরা। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মডুলেশন মানে ফ্রিকোয়েন্সিটাকে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি আমি চাইলে তৈরি করতে পারবো। আমার মতো করে আমি ফ্রিকোয়েন্সি বাড়ানো কমানো এখানে দেখব। ঠিক আছে, আর লাস্টে হচ্ছে ড্রাইভসের কিছু পার্ট আছে। ড্রাইভস, হোয়াট ইজ ড্রাইভস? ড্রাইভস মানে হচ্ছে, এই সাবজেক্টটা পরের সেমিস্টারে আরো ডিটেলসে পড়বে, এই সেমিস্টারে জাস্ট এখানে। ড্রাইভস হচ্ছে স্পিড কন্ট্রোল অফ মেশিন ইউজিং পাওয়ার ডিভাইস। তাহলে পাওয়ার ডিভাইসের সাহায্য নিয়ে, হ্যাঁ স্টেপার মোটরের যে ড্রাইভার গুলো থাকে ওরকম। হ্যাঁ, সব ধরনের মোটরই স্পিড কন্ট্রোল কি করে। দেখো, এখনই তোমাদের আমি বললাম না যে এই যে আমাদের যে ফ্যানের যে রেগুলেটর, এটা কি দিয়ে রেগুলেট করছে? আমি বললাম এখন এই ট্র্যাক বলে একটা জিনিস আছে, থাইরিস্টার বেস। তাহলে সেই জিনিসগুলো এইখানে পড়বো, যে যে যত ধরনের মেশিন হয় সেগুলো আমরা কি করে ইউজিং পাওয়ার ডিভাইসের সাহায্য নিয়ে কি করে স্পিড কন্ট্রোল করব, সেটা আমরা লাস্টে একদম দেখব। ঠিক আছে, তাহলে আমাদের কাছে সিলেবাসটা পুরো একদম ক্লিয়ার। তাহলে ফার্স্ট আমরা আজকে থাইরিস্টার স্টার্ট করব, থাইরিস্টার আর এসসিআর। ঠিক আছে, ড্রাইভস, এটা ডি আর হবে, ও সরি, ডি আর লিখো, এখানে একটা আর হবে, বোঝা যাচ্ছে না, যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার স্টার্ট করছি। তো ফার্স্ট ক্লাস আজকে যেটা দেখবো সেটা হচ্ছে এসসিআর বা থাইরিস্টার। কলেজে পড়িয়েছে থাইরিস্টার এখনো? কি পড়িয়েছে বলো শুনি। হোয়াট ইজ থাইরিস্টার অর হোয়াট ইজ এসসিআর, টেল মি। কিচ্ছু বুঝিনি স্যার, স্যার বলে দিয়েছে আমরা খাতায় ঢুকে দিয়েছি। স্যার থাইরিস্টার একটা পাওয়ার, থাইরিস্টার একটা সেমিকন্ডাক্টর ডিভাইস হুম যেটা আউটপুটের কারেন্টটাকে কন্ট্রোল করতে পারি। হুম
কিছু একে টেকে কিছু দেখায়নি কেমন হয় দেখতে বা কিছু কি করে কাজ করে কি করে কাজ করে কটা জাংশন থাকে হাউ মেনি জাংশনস স্যার এটা তো তিনটে পোল হয় স্যার থ্রি জাংশন পোল হ্যাঁ তিনটে জাংশন কি পোল না কি বললে বুঝলাম না থ্রি জাংশন হ্যাঁ মডেল অফ এসিআর এটা পড়া ছিল আগেই টু ট্রানজিস্টার মডেল অফ এসিআর আগে স্যার পড়িয়েছে আমি সেদিন যাইনি ওকে 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 তো এসিআর জিনিসটা কি আমাকে সেটা কেউ বলো না বুঝিয়ে হোয়াট ইজ এসিআর ওকে তাহলে মসফেট কি হ্যাঁ বলো স্যার এসপিআর হচ্ছে এক ধরনের পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস হুম a silicon controlled rectifier হুম used for controlling high power and converting high AC current into DC current. একদম গুড ঠিক আছে চলো দেখো তাহলে কি করে আমাদের কন্ট্রোল করে এসিআর ইজ আ কন্ট্রোল ডিভাইস ওয়ান টাইপ অফ সুইচ যেটা কি করে কন্ট্রোল করতে পারে আউটপুট পাওয়ারকে কন্ট্রোল করে বা আউটপুট ভোল্টেজকে কন্ট্রোল করে স্যার আমিও বলতাম তুমি কি বললে বলো তো তুমি বললে এসিআর ইজ এ সেমিকন্ডাক্টর ডিভাইস তারপর পরে বলুন যে আউটপুট থেকে ইয়ে কন্ট্রোল করা যায় যাতে আমরা কন্ট্রোল করতে পারি না ওকে 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 ঠিক আছে চলো দেখো দেখো ফার্স্ট আমরা যখন ডায়োড পড়েছিলাম ডায়োডে কি থাকে একটা পি আর একটা এন থাকে আর এইখানে আমাদের মানে মাঝখানে যে ওয়ান জাংশন থাকে তাই না এইটা যদি আমরা এইভাবে কানেক্ট করি এটা হয়ে যাচ্ছে আমাদের কি ফরওয়ার্ড বায়াস কানেকশন পি এর সঙ্গে যখন পজিটিভ আর এন এর সঙ্গে নেগেটিভ দ্যাট ইজ কল্ড আ ফরওয়ার্ড বায়াস কানেকশন তাহলে এটা আমাদের পিএন জাংশন ডায়োড এবার এই পিএন জাংশন ডায়োডের পরে আমাদের কি আসছে পিএন জাংশন ডায়োডের পরে আসছে হচ্ছে ট্রানজিস্টর এটা আমাদের পিএনপি পিএনপি ট্রানজিস্টর তাহলে পিএনপি ট্রানজিস্টর কিভাবে কানেক্টেড থাকে এটা আমাদের ইমিটার বেস কালেক্টর বেস ইমিটার অলওয়েজ ফরওয়ার্ড বায়াস আবার এটা আমাদের রিভার্স বায়াস ঠিক আছে তাহলে এইটা আমাদের ফরওয়ার্ড বায়াস আর এটা রিভার্স বায়াস তাহলে এই জিনিসটা কি স্যার এটা হচ্ছে ট্রানজিস্টর তাহলে এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর পিএনপি ট্রানজিস্টর এবার তাহলে এখানে কটা জাংশন আছে দুটো J1 J2 তাহলে এইবার নেক্সট যে আমাদের মার্কেটে আসলো সেটা হচ্ছে থাইরিস্টর এইখানে যেমন এই যে এটা ইমিটার বেস কালেক্টর এই যে সাইজ বা ডিপ্লেশন মানে তোমার কি বলে এটার সাইজটা ম্যাটার করে যে ইমিটার কালেক্টর সব থেকে বড় হয় তারপরে ইমিটার তারপরে বেস তারপরে ডোপিং এর একটা ব্যাপার থাকে এইখানে সেরকম কোনো ব্যাপার আমাদের নেই PNPN দিস ইজ আ PNPN থাইরিস্টর এর দুটো টার্মিনাল আমাদের অ্যানোড ক্যাথোড অ্যান্ড গেট তিনটে টার্মিনাল ঠিক আছে এইটা হচ্ছে আমাদের কি এসসিআর বা থাইরিস্টার এবার তোমরা বলবে যে স্যার এটা থাইরিস্টার আর এসসিআর কি সেম জিনিস হ্যাঁ দেখো সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারও হতে পারে আবার সেটা আমাদের এস দিয়ে যদি না থাকে এটা জিসিআরও হতে পারে জার্মেনিয়াম কন্ট্রোল রেকটিফায়ারও হতে পারে কিন্তু 99% কেসে আমাদের এসসিআরই ইউজ করা হয় তারও বেশি 99%-এরও বেশি কারণ জার্মেনিয়াম অনেক কস্টলি হয় ঠিক আছে তো তার জন্য এটাকে এসসিআর নাম পড়ে গেছে তোমরা যদি এটাকে জার্মেনিয়াম কন্ট্রোল রেকটিফায়ার বলো কোনো অসুবিধার কিছু নেই এবার এইখানে দেখো ভালো করে এখানে J1 J2 J3 টোটাল তিনটে জাংশন আছে এইটা যদি আমাদের অ্যানোড দিস ইজ আ অ্যানোড টার্মিনাল দেন দিস ইজ আ ক্যাথোড টার্মিনাল এবার অ্যানোড টু ক্যাথোড আমাকে কি করতে হবে কারেন্ট ফ্লো করাতে হবে এটাই তো উদ্দেশ্য থাকে আমাদের সব সময় তাহলে অ্যানোড টু ক্যাথোড আমরা কি করে কারেন্ট ফ্লো করাবো ভালো করে দেখো অ্যানোড টু ক্যাথোড কারেন্ট ফ্লো করানোর জন্য এইগুলোর প্রত্যেকটার প্রিন্সিপাল তোমার সবাই মনে আছে কি করে এদের এখানে আমাদের কারেন্ট ফ্লো হয়
এবার এগুলো যদি মনে না থাকে এখানে একটু বুঝতে অসুবিধা হবে, কিছু করার নেই। এটা পুরোটা পড়াতে গেলে সম্ভব না এটা, তাহলে আমাকে পিএন জাংশন ডায়োড পড়াতে হবে, ট্রানজিস্টর, তারপরে এটা যতটা পসিবল আমি বলছি। দেখো এইটা হচ্ছে আমাদের J1 জাংশন আর এটা J3 জাংশন। ভালো করে দেখো, অ্যানোড মানে পজিটিভ, তাহলে পি তে পজিটিভ, আর এখানে কে মানে হচ্ছে ক্যাথোড, মানে এটা নেগেটিভ টার্মিনাল এন এর সঙ্গে কানেক্টেড। তাহলে এই J1 আর J3 জাংশন ফরওয়ার্ড বায়াসে থাকবে না রিভার্স বায়াসে? বলো দেখি কেউ একজন। ফরওয়ার্ড বায়াসে থাকবে, গুড, ফরওয়ার্ড বায়াসে থাকবে একদম। তাহলে J1 অ্যান্ড J3 আমাদের ফরওয়ার্ড বায়াস, আর J2 জাংশনটা কিসে আছে? রিভার্স বায়াসে আছে, রিভার্স বায়াসে আছে। তাহলে এবার এই এসসিআর এর টার্ন অন করার প্রসেস আমরা দেখবো, এসসিআর কে কি করে টার্ন অন হয়। তো তার আগে একটু এর সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা দেখে নিই, জানো কেমন হয়? হ্যাঁ, এইটা হচ্ছে গেট টার্মিনাল, এটা আমাদের অ্যানোড আর এটা ক্যাথোড, ঠিক আছে? অ্যানোড ক্যাথোড, এটা গেট টার্মিনাল। দিস ইজ আ সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ এসসিআর। ওকে, চলো এবার আমরা এর টার্ন অন প্রসেস দেখবো। আগে সবার আগে এটা কি করে অন হয়। এই বন্ধ করো মাইক। টার্ন অন প্রসেস অফ এসসিআর, ফার্স্ট হচ্ছে অ্যানোড, কি কি প্রসেস আছে বলো দেখি, জানো কেউ? হ্যাঁ হ্যাঁ, ফরওয়ার্ড ভোল্টেজ, এই তো, ঠিক আছে, ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিং। ভোল্টেজ ট্রিগারিং মেথড আছে। হ্যাঁ একদম, বাহ, পড়ে বলেছে তো অনেক কিছু। ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিং, ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিং মানে যেখানে আমরা শুধু ফরওয়ার্ডে ভোল্টেজ দেব, লাইক ভালো করে বুঝবে এবার এখানে, এটাই ভাইটাল জায়গা, এই জায়গাটা ভালো করে বুঝলে পরের গুলো অনেক ইজি লাগবে। পিএন পিএন, অ্যানোড, ক্যাথোড আর গেট। তাহলে আমি আপাতত গেট টার্মিনালকে আপাতত কোনো কাজে লাগাচ্ছি না, আমি শুধু অ্যানোড আর ক্যাথোড, ফরওয়ার্ড ভোল্টেজ মানে অ্যানোড ক্যাথোডে এইখান থেকে পজিটিভ, কে থেকে নেগেটিভ, এইভাবে যদি আমি একটা সাপ্লাই প্রোভাইড করি, তাহলে এইটা আমাদের কি হচ্ছে, ফরওয়ার্ড বায়াসে আছে। আমাদের J1 J2 আর J3, এই J1 আর J3 আমাদের ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে কি করে এটা অন হবে? যখনই তুমি এখানে এই জায়গাটায় আমাদের পি মানে কি হোলস থাকবে এরকম ভাবে। আরে ভাই বারবার কেন অন করছো, মাইক বন্ধ রাখো, ঠিক আছে? তাহলে এই পি তে ম্যাক্স মেজরিটি চার্জ ক্যারিয়ার হোলস, আর এন তে মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন। তাহলে যখনই তুমি এইখানকার ভোল্টেজটাকে বাড়াবে, আপ করবে, এই মেজরিটি চার্জ ক্যারিয়ার, এই পজিটিভ হোলস বিহেভস লাইক আ পজিটিভ চার্জ, এগুলো সব আমি আগের সেমিস্টারে পড়িয়েছি। তাহলে হোলস বিহেভস লাইক আ পজিটিভ চার্জ, যখনই আমি এখানে ভোল্টেজটাকে আপ করব তখন এইখানকার পজিটিভ আর এখানকার পজিটিভ দুজন দুজনকে কি করবে, রিপেল করবে, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, তাই তো? আর মানে বিপরীত মেরু আকর্ষণ করে, লাইক সেম চার্জ, দিস ইজ বিহেভ লাইক আ পজিটিভ চার্জ, আর এখানে এটা তো আমাদের পজিটিভ, তাহলে এই পজিটিভ আর এই পজিটিভ রিপেল করবে, রিপালশন হবে। তার জন্য এইখানকার যে আমাদের ব্যারিয়ারটা আছে খুব ইজিলি ব্রেক হয়ে যাবে না ভোল্টেজ একটু বাড়িয়ে দিলেই। সেম ভাবে দিস ইজ আ নেগেটিভ চার্জ অ্যান্ড ইলেকট্রনস অলসো আ নেগেটিভ, এন, এখানে এন এর মধ্যে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, আর এখানে এটা আমাদের নেগেটিভ, তাহলে এই নেগেটিভ আর ইলেকট্রন অলসো নেগেটিভ, তাহলে দুটো নেগেটিভ কি হবে, রিপেল করবে, তাহলে এই নেগেটিভটা একে ঠেলবে, আর এইখানকার ইয়েটা ব্রেক হয়ে যাবে, আমাদের ডিপ্লেশন লেয়ারটা বা জাংশনটা, তাহলে এই দুটো জাংশন ইজিলি ব্রেক হয়ে গেল। এবার এই দুটো জাংশন যখনই ব্রেক হয়ে গেল, এইবার J2 জাংশনে কিন্তু সমস্যা দেখা দেবে। কেন?
দেখো J2 জাংশনটা যদি দেখো এটা N, তাহলে N এর সঙ্গে এদিকে কি কানেক্টেড আছে, পজিটিভ, আবার এইখানে নেগেটিভ কানেক্টেড আছে P এর সঙ্গে, তার মানে এইটা হয়ে গেল রিভার্স বায়াস। ওকে, তার মানে আমরা শুধু এইটা মনে রাখলেই হয়ে যায় যে P এর সঙ্গে পজিটিভ আর N এর সঙ্গে নেগেটিভ, এইটার মানেই হচ্ছে আমাদের না ফরওয়ার্ড বায়াস। আর যখনই P এর সঙ্গে নেগেটিভ আর N এর সঙ্গে পজিটিভ, এটা মানেই আমাদের রিভার্স বায়াস। এইটুকু করেও আমরা মনে রাখতে পারি জিনিসটাকে। তাহলে এবার এটা রিভার্স বায়াসে চলে আসলো। এবার এই জাংশনটাকে আমরা কি করে ব্রেক করব। এবার তাহলে রিভার্স বায়াস জাংশনকে ব্রেক করার জন্য আমাদের এখানে ভোল্টেজটাকে ক্রমশ বাড়িয়ে যেতে হবে। বাড়াতে বাড়াতে আমরা যত রিভার্স বায়াস ভোল্টেজটাকে ইনক্রিজ করব, এইখানকার ডিপ্লেশন লেয়ারটা কি হবে, বাড়তে থাকবে না, এখানকার ডিপ্লেশন লেয়ারটা বাড়তে থাকবে। এবার ডিপ্লেশন লেয়ারটা বাড়তে বাড়তে একটা সময় গিয়ে এটা কিন্তু ব্রেক হয়ে যাবে। যত তুমি ভোল্টেজ বাড়াবে ডিপ্লেশন লেয়ার ইনক্রিজ হবে, ডিপ্লেশন লেয়ার ইনক্রিজ হতে হতে একটা টাইম পর ডিপ্লেশন লেয়ার ব্রেক করে যায়। কিন্তু তার জন্য অনেক বেশি ভোল্টেজের দরকার হয়, তার জন্য অনেক বেশি ভোল্টেজের দরকার হয়। ইনিশিয়ালি তো J1 J3 তো একদম ইনিশিয়াল ভোল্টেজেই ব্রেকডাউন হয়ে গেছে, কিন্তু J2 ব্রেকডাউন হতে অনেক টাইম লাগে, ভাঙতে অনেক সময় লাগে। তো এই জন্য ফরওয়ার্ড ভোল্টেজে হ্যাঁ বলো। না ওরকম কোনো স্পেসিফাইড ভ্যালু নেই, কারণ থাইরিস্টার পাওয়ার ডিভাইস না, এটার এরকমও থাইরিস্টার আছে যে দুটো ধরো বিল্ডিং এর সমান এত বড়, তোমরা যদি পাওয়ার স্টেশনে যাও বুঝতে পারবে। কি বললাম, বুঝেছো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, তো ওরকম কোনো স্পেসিফাইড ভ্যালু নেই। কি? হ্যাঁ বললাম তো, আমি ওটাই তো বলছি। দেখো যে রিভার্স বায়াস ভোল্টেজটা, এই ভোল্টেজটাকে তুমি বাড়াতে বাড়াতে একটা সময় এই ডিপ্লেশন লেয়ারটা বড় হতে 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 পুরোটা ভরে যাবে, এবং একটা সময় গিয়ে এটা ব্রেকডাউন হয়ে এইখান থেকে এখানে আমাদের কারেন্ট ফ্লো করবে। এটা নর্মালি ডায়োডের রিভার্স বায়াস কন্ডিশন, সেটাই বলছি আমি। ডায়োডের রিভার্স বায়াসে তো এইভাবেই হয় নাকি, বলো? ব্রেকডাউনটা কিভাবে হয়? এইভাবেই তো হয় একদম। তাহলে সেম প্রসেসে এখানেও ব্রেকডাউন হবে, তাহলে আফটার ব্রেকডাউন এখান থেকে এখানে কারেন্ট ফ্লো করে যাবে। এটাকেই বলা হয়েছে ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিং, যেখানে এই গেটের কোনো কাজ নেই। ইজ ইট ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে বলো। হ্যাঁ অনেক বেশি ভোল্টেজ, অনেক বেশি ভোল্টেজ লাগবে আমাদের এখানে। না সুবিধা হবে না তো, এটা একটা সমস্যা তো একদম। তারপরে আমাদের এরপরে আমরা কি করলাম বলো। না না না, এখানে হবে না। এখানে ওই সহ্য করার ক্ষমতার জন্য কনফিগারেশন দেয়া আছে। এটা পাওয়ার ডায়োড না, পাওয়ার মানে পাওয়ার থাইরিস্টার, তো এগুলো সব পাওয়ার ডিভাইস, হাই পাওয়ারে এদের কোনো অসুবিধা নেই, বুঝেছো? হ্যাঁ, এবার হচ্ছে গেট ট্রিগারিং। গেট ট্রিগারিং কি, এইবার এই গেটের ফান্ডা এখানে আসবে, ভালো করে বোঝো। এবার তাহলে সেম এই প্রসেসটাই এইটাই আছে। এবার তুমি হালকা এই ভোল্টেজটাকে বাড়িয়ে দিলে, এই ভোল্টেজটা যখনই বাড়লো তখনই আমাদের কি হলো, J1 J3 ইনিশিয়ালি ব্রেক হয়ে গেল, সবার প্রথমেই ও ভেঙে গেল। খুব সামান্য ভোল্টেজেই ফরওয়ার্ড বায়াস কিন্তু ব্রেক হয়ে যায়, খুব সামান্য ভোল্টেজে। এইবার বাট J2 জাংশনের ডিপ্লেশন লেয়ার তো বাড়ছে, এটা তো ব্রেক হচ্ছে না। তখন আমরা এর আগের প্রসেসে কি করলাম, এক্সেসিভ ভোল্টেজ দিয়ে দিলাম। এক্সেসিভ ভোল্টেজ দেওয়াতে ডিপ্লেশন লেয়ারটা ভরে গেল পুরোটাই, ভরে গিয়ে ব্রেকডাউন হয়ে গেল। ওকে, এখন কি হবে, এইখানে তুমি জাস্ট J1 J3 ভাঙার পর, আগে J1 আর J3 তুমি ভেঙে নিলে, ভাঙার ঠিক পরে তুমি কি করলে, গেটে গেট পালস দিলে। গেট পালস মানে এইখানে আমরা কি দিলাম, পজিটিভ পালস, পজিটিভ পজিটিভ পালস দিলাম। তাহলে আমি যখনই এখানে পজিটিভ, পিতে পজিটিভ দিলে কি হবে গো, হ্যাঁ J2 জাংশনটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। বুঝেছো? ভোল্টেজ তো তোমার দেয়া আছে, একটা মিনিমাম ভোল্টেজ তো অ্যাপ্লাই করা আছে তোমার, এই একটা মিনিমাম ভোল্টেজ তোমার অ্যাপ্লাই করা আছে, যার জন্য J1 J3 ব্রেক হয়েছে। তারপরেই তুমি এখানে একটা পজিটিভ পালস, পিতে পজিটিভ দিলেই এই জাংশনটা ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। আর যখনই এটা ফরওয়ার্ড বায়াসে চলে যাবে তখন লো ভোল্টেজেও এটা কি হবে, লো ভোল্টেজেও এটা ব্রেক হয়ে যাবে J2 জাংশনটা।
So this is the process to break down the J2 term মানে J2 junction. ওকে, তাহলে J2 জাংশনটা কিভাবে ব্রেক হলো? ফার্স্ট অফ অল আমরা J1 J3 কে ব্রেক করলাম, তারপরে P তে পজিটিভ চার্জ বা পজিটিভ পালস দেওয়া হলো। ডিউ টু দিস পজিটিভ পালস দ্য J2 জাংশন ইজ বিহেভস লাইক আ ফরওয়ার্ড বায়াস। যখনই এটা ফরওয়ার্ড বায়াসের মতো বিহেভ করবে তখন ইজিলি এই যে গিভেন ভোল্টেজ দিয়ে এটা ব্রেকডাউন হয়ে যাবে এবং এখান থেকে ইজিলি কারেন্ট ফ্লো করবে। তাহলে কোনটা মনে হচ্ছে কম খরচায় হবে বলো? সেকেন্ড প্রসেসটা ডেফিনেটলি। তাহলে এই জন্য আমরা কি করি? গেট ট্রিগারিং ইউজ করি। এবার ভালো করে বোঝো, এই গেট পালসকে আমরা যত বেশি দেব তত তাড়াতাড়ি এখানে ব্রেকডাউনটা হবে, যত আস্তে আস্তে আমি দেব মানে মানে এর পজিটিভ পালস দেওয়ার যে ফ্রিকোয়েন্সিটা বা কতটা পরিমাণ আমাকে দিতে হবে তার ওপর এটা ডিপেন্ড করছে J2 জাংশনটা কত তাড়াতাড়ি ব্রেক হবে, ঠিক কি না? এবার ধরো ডায়োডটা চলছে, সাপোজ ধরো এটা এরকম ভাবে চলছে, এবার আমার ব্রেকডাউন করতে হবে এভাবে, এটা আমি সাপ্লাই দিয়ে যাচ্ছি এখানে ভোল্টেজ সাপ্লাই সাপোজ। এবার কোথাও একটা এরকম জায়গায় গিয়ে আমি যদি গেট পালসটা দিই তাহলে ব্রেক হবে। আমার মনে হলো না আমি আরেকটু পরে দেবো, এরকম জায়গায় দেবো, তাহলে আরেকটু পরে। এভাবে আমরা আউটপুটটাকে কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারি। আমি দেখাচ্ছি, এই জিনিসটা আঁকার দরকার নেই, আমি আসছি এখানে, ঠিক আছে? সো দিস ইজ আ বেসিক্স। এবার এইখানে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ থাইরিস্টার। ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ থাইরিস্টার, ওকে। VI characteristics of নোটগুলো না লিখলে পরে কোথায় পাবে এগুলো? পাবে কিন্তু আর লেখা হবে না। সে তো পাবে কিন্তু আর এগুলো আর একবারে সঙ্গে সঙ্গে লিখে নিলে বেস্ট, আর খাতায় এগুলো রিপ্লেস জীবনও হবে না। চলো, ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ থাইরিস্টার। ভিআই ক্যারেক্টারিস্টিক্স আমরা ডায়োডের পড়েছিলাম, মনে আছে? এই অ্যানালগের এক্সামে আমি তোমাদের লাস্ট যে কটা কোশ্চেন দিয়েছিলাম তোমরা পেয়ে গেছো না ওই কোশ্চেনগুলো? হ্যাঁ হ্যাঁ, যেমন কমন কমন সি মোড বা কমন বেস মোড, তারপরে ট্রানজিস্টার, ডায়োডের মোটামুটি যা দেওয়া ছিল সবই চলে এসছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলো দেখো, ভিআই ক্যারেক্টারিস্টিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ফর ইউর এক্সাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, তাহলে ইনিশিয়াল স্টেজে আমরা থাইরিস্টারের এখানে ছবিটা আঁকি, বারবার বারবার থাইরিস্টারটাকে কিন্তু আঁকতে হবে এবং এটা খুব ভালো করে পড়তে হবে। পিএন পিএন, ওকে। এবার দেখো, তাহলে ফরওয়ার্ড ভোল্টেজ আমি দেওয়ার সঙ্গে সঙ্গে কি এটা ব্রেকডাউন হবে? হবে না। এবার আস্তে 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 এটা এরকম জায়গায় গিয়ে আমি যদি ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিং ভাবি, একদম প্রথম কন্ডিশন যেখানে গেট পালস নেই, উইথাউট এনি গেট পালস, তাহলে এটার জন্য আমাকে এক্সট্রিম পরিমাণ ভোল্টেজ দিতে হবে, এতটা মানে এতটা ভোল্টেজ মানে অনেক বেশি ভোল্টেজ দিতে হচ্ছে, তারপর গিয়ে এইখান থেকে আমাদের ব্রেকডাউন হওয়ার কথা। ছবিটা আগে সবাই কোনো আগে দেখে নাও, এইখান থেকে ব্রেকডাউন হবে। এবার এই যে এই যে এটা ফ্লো হলো, এটা কি অ্যাকচুয়ালি ফরওয়ার্ড কারেন্ট। এটা কখন ফ্লো হচ্ছে? আফটার ব্রেকডাউন। কখন ব্রেকডাউন হচ্ছে? যখন ম্যাক্সিমাম ভোল্টেজ তুমি এখানে অ্যাপ্লাই করছো, গেট পালস এখনো সিনারি আসেনি, ঠিক তো? এইখানে এদিকে যাচ্ছ মানে এইটা আমাদের হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ, এটা আমাদের রিভার্স ভোল্টেজ, এটা আমাদের ফরওয়ার্ড কারেন্ট, এটা রিভার্স কারেন্ট, ঠিক আছে? এবার ফরওয়ার্ড ভোল্টেজটাকে বাড়াতে 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 এত সময় একটা সময় হিউজ পরিমাণ ফরওয়ার্ড ভোল্টেজ দিয়েছো বলে এটা ব্রেকডাউন হয়ে এইভাবে কারেন্টটা ফ্লো করছে। এবার যদি এই সিনারিওতে গেট পালস আগে থেকে থাকতো, তাহলে আমি ধরো
এই রকম কোথাও একটা স্মল ভোল্টেজ দেওয়ার সঙ্গে সঙ্গেই J1 আর J3 তো ব্রেকডাউন হয়ে যাবে। একটা স্মল ভোল্টেজ দিলেই J1 J3 ব্রেকডাউন হয়ে যাবে, কিন্তু J2 ব্রেকডাউন করার জন্য আমাকে কি করতে হচ্ছে? এক্সট্রা ভোল্টেজটা দিতে হচ্ছে। ইয়েস অর নো? একদম। তাহলে এই যে এক্সট্রা ভোল্টেজ আমি কি করব, এটা না দিয়ে আমি যদি সঙ্গে সঙ্গে এই পোর্শনের পর মানে এই ডট লাইনের এই ডটের পর গেট পালস অ্যাপ্লাই করে দিই, তাহলে সঙ্গে সঙ্গে এটা এরকম কোথাও থেকে ব্রেকডাউন হয়ে যাবে, হ্যাঁ কি না? এরকম কোথাও থেকে কারেন্ট ফ্লো করে যাবে। তাহলে আফটার দিস পয়েন্ট, আফটার ব্রেকিং J1 অ্যান্ড J3, আমি যদি এইরকম কোথাও একটা তারপরে যেখানেই আমি গেট পালসকে অন করব সেখানেই এটা ব্রেকডাউন হয়ে কারেন্ট ফ্লো করবে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল আমাদের ইয়ে কি বলে ছবি। তাহলে অ্যাকচুয়ালি কেমন হয়, এইরকম এইরকম ভাবে থাকে, ঠিক আছে? তাহলে এই দাগটা এইখানে না হয়ে এখানে কেন হলো? কারো কোনো ডাউট আছে তো বলো তো, বুঝতে পারলেন? দেখো, এই দাগটা হওয়ার কথা এখানে, এটা কিসের দাগ, মানে কার্ভটা কিসের? এটা কারেন্টের। কারেন্টের গেট পালস কেন ভাই? কারেন্টের। কারেন্ট কখন ফ্লো করবে? কারেন্ট কখন? ডটেড লাইনটা কিছু না, ওটা লাইন আপ করা আছে, আমি বলছি ওটা পরে। এটা এটা এই যে এইটা, এটা যদি গেট না থাকতো তাহলে কারেন্টটা কোথায় ফ্লো করতো? এইখানে। ইয়েস অর নো? তাহলে এটাকে এগিয়ে গেল কেন? এটা এখান থেকে এখানে এগিয়ে গেল কেন? কারণ গেট পালস। তাহলে গেট পালসটা আমরা কোথায় দিয়েছি? আফটার ব্রেকডাউন J1 অ্যান্ড J3। ঠিক এইরকম সামথিং ভোল্টেজ দিলেই J1 J3 ব্রেক হয়ে যাবে। কেন? ওরা ফরওয়ার্ড বায়াসে আছে, দে আর ইন ফরওয়ার্ড বায়াস। তাহলে এরা ব্রেকডাউন হয়ে গেল। এবার তুমি কি করলে? গেট পালস দিলে, J2টাকেও ফরওয়ার্ড বায়াসে নিয়ে গেলে, J2 ব্রেকডাউন হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি হওয়ার কথা এখানে, বাট ইউজিং গেট পালস কার্ভটা আমরা এরকম পাচ্ছি। ইজ ইট ক্লিয়ার টু অল? যা, স্ক্রিন সবার আটকে গেছে গো। একবার রিজয়েন করো, যাদের সমস্যা হচ্ছে রিজয়েন করো। এ কি বুঝতে পারলে এখানে দাগটা কেন আসলো এখান থেকে এখানে? হ্যাঁ, কারণ এই কার্ভটা মানে এই যে ভিআই ক্যারেক্টারিস্টিক্স, এটা গেট পালসকে ইনক্লুড করে বানানো। উইথাউট গেট পালস হলে কার্ভটা এরকম হতো, আর যে গেট পালস আছে তাই আমাদের কার্ভটা এখান থেকে এসছে। ক্লিয়ার? ওকে। এবার রিভার্সে কি হবে? আমি এগুলো সব লিখছি, দাঁড়াও। রিভার্সে কি হবে? আমি যদি রিভার্স বায়াস দিই সেম ডায়োডের মতো, রিভার্স বায়াসে কি হবে? এরকম ডায়োডের মতো কার্ভ আসবে। এটা যদি তুমি রিভার্স বায়াসে চালাও, রিভার্স বায়াসে J1 আর J3 কি হয়ে যাবে? না, রিভার্স বায়াস কন্ডিশন এট দ্য টাইম অফ রিভার্স বায়াস, মানে পুরো সিস্টেমটাকে যখন রিভার্স করে দিচ্ছি আমি, এটা নেগেটিভ এটা পজিটিভ, তখন J1 আর J3 কি হয়ে যাবে? রিভার্স বায়াস। আর J2 হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস। তাহলে J1 আর মাঝখানে কথা বলো না, শুনে নাও। J1 আর J3 রিভার্স বায়াস থাকার জন্য আমাদের এইখানে আর গেট পালসের কোনো কাজ নেই। তুমি এখানে পজিটিভ পালস দিলেও কোনো লাভ নেই, এখানে কি হবে? এখানে তো বন্ধই আছে, ঠিক আছে? তাহলে রিভার্স বায়াস কন্ডিশনে সেম টু সেম ডায়োডের মতো কার্ভ পাবো আমরা। বুঝতে পারলে সবাই? ডায়োডের মতো, এই তো ডায়োডের মতো কার্ভ দিয়েছি। ডায়োড একটু হালকা, ডায়োডের ক্ষেত্রে হালকা এটা এরকম লিনিয়ার আসে, এটা মানে হালকা লিনিয়ার হয়, এটা একদম স্ট্রেট, ঠিক আছে? তো এই ধরনের এইটাই হচ্ছে ভিআই ক্যারেক্টারিস্টিক্স। এবার জিনিসগুলো একটা একটা করে লিখে নাও। এটাকে বলা হয় কি? ভি বিআর। এটাকে ভিবিআর, প্রত্যেকটার নাম আমি লিখে দিচ্ছি, নামগুলো বইয়ের মতো করে লেখাটাই বেটার, হ্যাঁ, তাহলে মনে থাকবে। এটা হচ্ছে ভি বিও, আসছি দাঁড়াও। এটা হচ্ছে ফরওয়ার্ড লিকেজ কারেন্ট।
ফরওয়ার্ড লিকেজ কারেন্ট, এটা হচ্ছে আমাদের রিভার্স লিকেজ কারেন্ট। ওকে, দিস ইজ আ রিভার্স লিকেজ কারেন্ট। এটা ভিবিও, এটা ভিবিআর, ফরওয়ার্ড ব্রেকিং ভোল্টেজ, রিভার্স ব্রেকিং ভোল্টেজ। এটা হচ্ছে আমাদের ভিবিও হচ্ছে ফরওয়ার্ড ব্রেকিং ভোল্টেজ, আর ভিবিআর হচ্ছে রিভার্স ব্রেকিং ভোল্টেজ। ওকে, চলো এইবার এই জায়গাটায় তোমাদের কথা হচ্ছে স্যার এটা কি, তাই না? এটাকে বলা হয় ল্যাচিং কারেন্ট। আর আরেকটা আছে, কি আছে বলো তো? এই ডট, হ্যাঁ, এইটা হচ্ছে হোল্ডিং কারেন্ট। ওকে, দিস ইজ আ হোল্ডিং কারেন্ট। তো এনিওয়ান এনি আইডিয়া অ্যাবাউট ল্যাচিং অ্যান্ড হোল্ডিং কারেন্ট? জানো কেউ? থাইরিস্টার কেস করতে গেলে প্রথমে যে কারেন্টটা দেওয়া হয় সেটা ল্যাচিং কারেন্ট, আর যেটা অন পজিশনে স্টে রাখার জন্য যেটা দেওয়া হয় সেটা হোল্ডিং কারেন্ট। কিছুটা ঠিক আছে, তারপরে বাকি আর কেউ? কেউ জানো না? চলো লিখে নাও। প্রথমে হেডিং দাও ল্যাচিং কারেন্ট। একটা কথা মনে রাখবে, আমি যে কটা ক্লাস নিই, যে কটা টপিক আমি পড়াই, প্রত্যেক কটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইখানে ভিআই ক্যারেক্টারিস্টিক্সও এক্সামে আসবে, ল্যাচিং কারেন্ট কি, হোল্ডিং কারেন্ট কি, এটাও আসবে এক্সামে, ভালো করে পড়বে। দেখো, হোয়াট ইজ ল্যাচিং কারেন্ট? দাস ল্যাচিং কারেন্ট, আমি লিখে দিচ্ছি, ধরো দাস ল্যাচিং কারেন্ট, may be defined as the minimum value of anode current minimum value of anode current which it must attain during turn on process to maintain conduction when gate signal is removed. To maintain conduction when gate signal is removed. তাহলে কি বলেছে এখানে, ভালো করে বোঝো। Thus latching current may be defined as the minimum value of anode current which it must attain during turn on process to maintain conduction when gate signal is removed. ল্যাচিং কারেন্ট হচ্ছে সেই মিনিমাম ভ্যালু অফ অ্যানোড কারেন্ট। দেখো,
এই জায়গাটা একবার আসছি, লিখবে অ্যানোড থেকে ক্যাথোডে তো কারেন্ট ফ্লো করছে, অ্যানোড টু ক্যাথোড কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এই এই যে কারেন্টটা বলছে যে দ্য ল্যাচিং কারেন্ট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য মিনিমাম ভ্যালু অফ অ্যানোড কারেন্ট, মানে অ্যানোড থেকে ক্যাথোডে যে কারেন্টটা আসছে সেই মিনিমাম ভ্যালু অফ কারেন্ট হুইচ মাস্ট বি অ্যাটেইনড ডিউরিং টার্ন অন প্রসেস টু মেনটেন দ্য কন্ডাকশন হোয়েন গেট সিগন্যাল ইজ রিমুভড। আমরা যদি গেট সিগন্যাল রিমুভড করে নিই, তারপরেও গেট সিগন্যাল রিমুভ করে নেওয়ার পরেও অ্যানোড টু ক্যাথোডে যে মিনিমাম কারেন্টের জন্য মানে সিস্টেমটা অন থাকবে, আমাদের থাইরিস্টারটা অন থাকবে, দ্যাট ইজ কল্ড আ ল্যাচিং কারেন্ট। মানে ল্যাচিং কারেন্টটা হচ্ছে এমন একটা কারেন্ট যে মিনিমাম কারেন্টের জন্য আমাদের থাইরিস্টার অন থাকবে উইথাউট এনি গেট সিগন্যাল। তাহলে গেট সিগন্যাল ছাড়া কি থাইরিস্টার অন হয় না? হয়, হয়তো। হ্যাঁ, এবার গেট সিগন্যাল ছাড়াও আমাদের থাইরিস্টার অন হয়, তাহলে গেট সিগন্যাল রিমুভ করে নিলেও সেই মিনিমাম কারেন্টটা যদি আমরা মেনটেন করি, কতটা মিনিমাম স্যার? ভালো করে বোঝো, তুমি এখানে গেট পালস দিয়ে এটাকে একবার অন করে দিলে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এইটা যদি একবার জাংশনটা ব্রেক হয়ে যায়, তারপরে আমাদের কিন্তু সেই পরিমাণ কারেন্টটা দরকার হয় না। আমি প্রথম থেকে আরেকবার বলছি, ভালো করে শোনো। দেখো, ধরো গেট পালস নেই, তাহলে জে টুটাকে ব্রেক করতে অনেক বেশি ভোল্টেজ লাগবে। ভোল্টেজটা এবার এটা যখন একবার তুমি ব্রেকডাউন করে ফেলবে, তখন তোমাকে সেই প্রপার সম্পূর্ণ ভোল্টেজটাকে কিন্তু আর মেনটেন করতে হবে না, ঠিক আছে? কারণ নর্মালি এটা যখন ব্রেকডাউন হয়ে যাবে, তারপর এই মিনিমাম কারেন্ট ফ্লোটা, এই যে এতটুকু মিনিমাম কারেন্ট ফ্লোটাকে যদি আমি মেনটেন করি, তাহলে এটা আমাদের অন থেকে যাবে উইথাউট এনি গেট পালস। তাহলে পাতি বাংলায় বুঝতে একটু অসুবিধা হবে, পাতি বাংলায় জিনিসটা হচ্ছে গেট সিগন্যাল রিমুভ করেও যে মিনিমাম কারেন্টের জন্য আমাদের থাইরিস্টার অন থাকে, দ্যাট ইজ কল্ড আ ল্যাচিং কারেন্ট। কি বোঝা গেল সবার? হুম, ওকে। নেক্সট হচ্ছে হোল্ডিং কারেন্ট। হোয়াট ইজ হোল্ডিং কারেন্ট? দেখো, the holding current may be the holding current may be defined as the may be defined as the minimum value of anode current below which it must fall for turning off thyristor. It must fall for turning off thyristor. Okay, the holding current may be defined as the minimum value of anode current. ভালো করে বোঝো কি বলেছে, যে হোল্ডিং কারেন্ট ডিফাইন করা হয় মিনিমাম ভ্যালু অফ অ্যানোড কারেন্ট, অ্যানোড কারেন্টের সেই মিনিমাম ভ্যালু বিলো হুইচ ইট মাস্ট ফল ফর টার্নিং অফ থাইরিস্টার, যার নিচে চলে গেলে, হোল্ডিং কারেন্টের যদি নিচে চলে যায়, এইটা হচ্ছে হোল্ডিং কারেন্ট, এর নিচে যদি চলে যায়, কারেন্ট ফ্লো যদি এর নিচে চলে যায়, তুমি গেট পালস দাও না দাও কোনো ম্যাটার করে না, থাইরিস্টার বন্ধ হয়ে যাবে। তাহলে এর আগেরটা কি ছিল? উইথাউট গেট পালস যে মিনিমাম কারেন্টে থাইরিস্টারটা অন থাকবে, দ্যাট ইজ কল্ড আ ল্যাচিং কারেন্ট। হোল্ডিং কারেন্ট হচ্ছে সেই মিনিমাম কারেন্ট যেখানে গেট পালস কোনো ম্যাটার করে না, তার নিচে যদি কারেন্ট ফ্লো হয়, গেট পালস থাকলেও থাইরিস্টার বন্ধ হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? বুঝলে? সবাই কি বুঝতে পেরেছো বলো? একদম। হোল্ডিং কারেন্ট আরেকবার বলবেন? হোল্ডিং কারেন্ট হচ্ছে সেই মিনিমাম কারেন্ট
যার নিচে চলে গেলে উইথাউট গেট পালস বা উইথ গেট পালস থাক বা না থাক, তার নিচে কারেন্ট ফ্লো চলে গেলে থাইরিস্টার বন্ধ হয়ে যাবে। বুঝেছো? স্যার ম্যাচিং কারেন্ট হচ্ছে স্যার গেট পাস দিয়ে গেট পাস দিয়ে আবার খুলে দিলাম, তারপরে যতক্ষণ না বন্ধ হবে সেটাই ম্যাচিং কারেন্ট তো। একদম। ল্যাচিং কারেন্ট হচ্ছে উইথাউট গেট সিগন্যাল, এই তো লেখাই আছে। উইথ গেট সিগন্যাল ইজ রিমুভড, গেট সিগন্যাল রিমুভ করে নেওয়ার পরেও যে মিনিমাম কারেন্টে আমাদের থাইরিস্টারটা অন থাকবে। আর হোল্ডিং কারেন্টটা হচ্ছে যে তুমি গেট পালস রেখে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু তার নিচে যদি অ্যানোড টু ক্যাথোড কারেন্ট ফ্লোটা চলে যায় তাহলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটাই ডিফারেন্স। একবার বাড়িতে ভালো করে পড়ো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একটু টাইম নিতে হবে ভাই। হ্যাঁ, ডেফিনেটলি। ওকে, সো নেক্সট টপিক হচ্ছে আমাদের কি, ডিভিডিটি ট্রিগারিং। চলো নেক্সট, ডিভিডিটি ট্রিগারিং। ডিভিডিটি ট্রিগারিং, তাহলে থাইরিস্টার টার্ন অন প্রসেসের প্রথম দুটো প্রসেস আমরা দেখলাম। ফার্স্ট কি, ফার্স্ট হচ্ছে আমাদের কি করে শুধু ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিং, মানে অনলি ভোল্টেজ অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ দিয়ে টার্ন অন করলাম। তারপর ইউজিং গেট পালস। এবার আমাদের আসছে ডিভিডিটি। ডিভিডিটি জিনিসটা কি কেউ জানো? স্যার খুব কম সময়ে বেসিক ভোল্টেজ, খুব কম সময়ে বেশি ভোল্টেজ দেওয়াটাকে ডিভিডিটি বলে। হ্যাঁ, কিছুটা ঠিক আছে। তার মানে চেঞ্জ ইন ভোল্টেজ উইথ রেসপেক্ট টু টাইম, তাই তো? ডিভিডিটি কথার মানে কি দেখো, ডিভি কথার মানে কি চেঞ্জ ইন ভোল্টেজ, ডিটি মানে উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সঙ্গে ভোল্টেজের পরিবর্তন, সময়ের সঙ্গে ভোল্টেজের পরিবর্তন। আমি তোমাদের যাদের কাছে পিএসভি মিরার বই আছে ভালো কথা, না থাকলে এই প্রত্যেকটারই আমি নোটস কিন্তু আপলোড করে দেবো। এই যেমন নোটস মানে শুধু এইটুকু টপিক্সেরই, ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিং কি সেটাও লিখে দিয়ে দেবো, গেট ট্রিগারিং এর নোটসটাও দিয়ে দেবো, যেটা আমি বোঝালাম সেটাই ওখানে লেখা আছে। ঠিক আছে, যারা মাথায় রাখতে পারবো তাদের জন্য তো খুবই ভালো। আর হচ্ছে ডিভিডিটি ট্রিগারিংটা কি এটাও পাঠিয়ে দেবো আমি। তো দেখো, এবার ডিভিডিটি ট্রিগারিং আমরা বুঝবো আগে, ফার্স্ট জিনিসটা বোঝা নিয়ে কথা। যদি মাথায় থাকে যে কেউ যখন তখন যেভাবে ইচ্ছা এক্সপ্লেন করতে পারবে, জিনিসটাকে বুঝে নাও, মুখস্থ কেউ করবে না। দেখো, এবার পিএন অ্যানোড ক্যাথোড। এবার ভালো করে বোঝো, যখন তুমি এখানে অ্যানোড ক্যাথোডে যখন ফরওয়ার্ড বায়াস কানেক্ট করলে, J1 J2 জাংশন ব্রেক হলো, এটা আমাদের J3, এটা J2, J1 আর J3 জাংশন কি হলো, ব্রেক হলো। এবার ব্রেক হওয়ার পরে এখানে একটা ডিপ্লেশন লেয়ার বা এই যে J2 জাংশন এ কি করছে, ফরওয়ার্ড ডিউ টু রিভার্স বায়াস এটা বড় হচ্ছে। তাহলে এইখান থেকে তখন কারেন্ট ফ্লো করতে পারছে? যখন এটা রিভার্স বায়াসে আছে কারেন্ট ফ্লো করতে পারছে না কারেন্ট ফ্লো করতে। তাহলে কারেন্ট যদি ফ্লো করতে না পারে, তাহলে এই জায়গাটা বিহেভস করছে ইনসুলেটরের মতো। ইনসুলেটরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে। হ্যাঁ, তাহলে একটা হায়ার পোটেনশিয়াল আর একটা লোয়ার পোটেনশিয়াল, মাঝখানে ইনসুলেটর, তাহলে এটা কি তৈরি হলো, ক্যাপাসিটর। ঠিক আছে, ক্যাপাসিটরে কি হয়, এরকম দুটো প্লেট থাকে, একটা অ্যানোড প্লেট আর একটা ক্যাথোড প্লেট, আর মাঝখানে আমাদের ইনসুলেশন থাকে। তাহলে যখনই আমি এখান থেকে সাপ্লাই দিচ্ছি, এই ইনসুলেশনের মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লো করতে পারে না। তাহলে এই জায়গাটায় কি হয়, চার্জ স্টোর হতে শুরু করে। তো দিস ইজ আ বেসিক ফান্ডামেন্টাল অফ ক্যাপাসিটর। ক্যাপাসিটরে অনেক কিছু আছে, জাস্ট একটা বেসিক ধারণা আমি বললাম। তাহলে মাঝখানে ইনসুলেশন থাকে, ইনসুলেশন মানে সেটা এয়ার মিডিয়াম হতে পারে, তোমার ভেতরে ধরো কোনো কাঁচের টুকরো থাকলো, রাবার থাকলো, হোয়াট এভার দ্য ইনসুলেটার ইট ইস, এয়ার মিডিয়াম ওয়ান টাইপ অফ ইনসুলেটার। ঠিক আছে, কোনো একটা লিকুইড দেওয়া থাকলো, এবার কি আছে সেটা কোনো ম্যাটার করে না। ধরো আমি একটা ইনসুলেশন দিয়েছি যার জন্য এখান থেকে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না,
ওকে, এবার যদি কারেন্ট ফ্লো না হয় তাহলে এইখানে যখনই তুমি সাপ্লাই দেবে এই জায়গাটায় চার্জ স্টোর হয়, ক্যাপাসিটরের ওটাই বিহেভিয়ার। তাহলে সেরকম এইখানে এই জায়গাটা পুরো পজিটিভ আর এই জায়গাটা পুরো নেগেটিভ, বা এটা হায়ার এটা লোয়ার, মাঝখানে কারেন্ট ফ্লো করছে না, মানে কি ইনসুলেশন তৈরি হয়েছে, তার মানে এইটা একটা পুরোপুরি একটা ক্যাপাসিটরের মতো বিহেভ করবে। কি সবাই বুঝতে পেরেছো? তাহলে ক্যাপাসিটরের মতো বিহেভ করলে কি হবে বলো? মাঝে চার্জ স্টোর হতে থাকবে। হ্যাঁ, চার্জ স্টোর হতে থাকবে। এবার দেখো, তাহলে চার্জ যখন স্টোর হচ্ছে আমরা এইভাবে জিনিসটাকে এক্সপ্লেন করতে পারি। তাহলে চার্জিং কারেন্ট, তাহলে যে কারেন্টটা এবার এখান থেকে যাবে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে, চার্জিং কারেন্ট ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি লেখা যায়। আই ইকুয়ালস টু কিউ বাই টি, জানো তো, চার্জ বাই টাইম। ইয়েস অর নো? কারেন্ট ইকুয়ালস টু কিউ বাই টি, প্রথম ক্লাসেই পড়ানো হয়, একদম বেসিক্সে, আমি সেকেন্ড সেমিস্টারেই পড়িয়েছি এগুলো। তাহলে কুলাম পার সেকেন্ড, এটা তো কারেন্টের ইউনিট। তাহলে কারেন্ট ইকুয়ালস টু, এটা চার্জিং কারেন্ট, ক্যাপাসিটার ফর্ম করেছে, তাহলে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে চার্জিং কারেন্ট। চার্জিং কারেন্ট ইকুয়ালস টু ডি কিউ বাই ডিটি। তাহলে চেঞ্জিং, এটা ডি কিউ বাই ডিটি কথাটার মানে কি? চেঞ্জ দ্য চার্জ উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সঙ্গে চার্জের পরিবর্তন। এটা তো ফিক্সড চার্জ নয়, এখানে এইখানে তুমি ভোল্টেজ তো বাড়াচ্ছ আস্তে আস্তে, ভোল্টেজ তো তুমি আস্তে আস্তে বাড়িয়ে চলেছো, তার মানে কি এটা সময় পরিবর্তন হচ্ছে, চার্জেরও পরিবর্তন হচ্ছে, এখানে কোনো ফিক্সড চার্জ নেই, দ্যাটস ওয়াই ডি কিউ বাই ডিটি। তাহলে আমরা কিউ ইকুয়ালস টু আবার জানি সি ইন্টু ভি, নাকি গো? সিটা কি? ক্যাপাসিটেন্স, একদম। আর ভিটা হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ, তাই না? তাহলে আমি এখানে ডি বাই ডিটি ইন্টু সি ইন্টু ভি বলতে পারি। তাহলে এটাকে যদি আমি ডেরিভেটিভ করি ইউভির আকারে, তাহলে সি কে রেখে ডিভি বাই ডিটি প্লাস আবার ভি কে রেখে ডিসি বাই ডিটি লিখতে পারি তো ডেরিভেটিভটা? একদম লেখা যায়। এবার জাংশনের যে ক্যাপাসিটেন্স, এই জাংশনটা তো আর চেঞ্জ হচ্ছে না, মানে চেঞ্জ হলেও সেটা স্লাইটলি চেঞ্জ হচ্ছে। জাংশনের একটা মানে ক্যাপাসিটি ফর্ম করার একটা ক্ষমতা, এটা কিন্তু ফিক্স থাকে। তোমরা ব্যাপারটা বুঝতে পারছো না হয়তো, তোমরা ভাবছো যে স্যার ডিপ্লেশন লেয়ার বাড়ছে, তাহলে ক্যাপাসিটারও কি বাড়ছে? না, এই যে জাংশনটা আছে এইখানকার ক্যাপাসিটেন্স, যেটা মানে চার্জ স্টোর করার যেটা ক্ষমতা, হোয়াট ইজ ক্যাপাসিটার? ক্যাপাসিটার মানে capacitor is a substance which store the charge in the form of electric field. Capacitor is a substance যেটা কি করে, চার্জ স্টোর করে ইলেকট্রিক ফিল্ডের আকারে। ওকে, আর ক্যাপাসিটেন্স কি? ক্যাপাসিটার মানে ওই ডিভাইসটা, যন্ত্রটা। ক্যাপাসিটেন্স মানে হচ্ছে তার কতটা পরিমাণ চার্জ স্টোর রাখতে পারবে, তার ক্যাপাসিটিটা। তাহলে তার ক্যাপাসিটিটা তো এই জাংশনটায় সীমিত, ঠিক আছে? স্টোরিং ক্যাপাসিটি ইজ ফিক্সড, সো দ্যাটস ওয়াই বলা হয় যে এই পোর্শনটাকে, এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট হয় না, এটা ভ্যারি করে, বাট আমরা ধরে নিই এটা কনস্ট্যান্ট, কারণ এটা খুব কম ভ্যারি করে। তাহলে এই সি যদি কনস্ট্যান্ট হয়, সিটা যদি কনস্ট্যান্ট হয়, সিটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হবে গো? জিরো। তাহলে চার্জিং কারেন্ট ইকুয়ালস টু কি আসছে আমাদের? সি ডিভি বাই ডিটি, সি ডিভি বাই ডিটি। এই পোর্শনটা জিরো কেন হলো? কারণ আমরা ক্যাপাসিটেন্সটাকে কনস্ট্যান্ট ধরে নিয়েছি। এখানে কনস্ট্যান্ট ধরো, এখানে ধরো ক্যাপাসিটেন্সের ভ্যালু 10, 20, 30 বা 0.1 মাইক্রোফ্যারাড বা 0.5 মাইক্রোফ্যারাড, হোয়াট এভার দ্য ভ্যালু ইট ইজ। বাট আমরা ধরে নিচ্ছি যদি এই জাংশনের ক্যাপাসিটেন্সটা কনস্ট্যান্ট হয় অ্যাট দ্যাট টাইম, কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো, দ্যাটস ওয়াই এই পুরোটা জিরো। তাহলে আইসি ইকুয়ালস টু সি ডিভি ডিটি, সি ডিভি ডিটি। এবার এইখান থেকে আমরা এই যে এই চার্জিং কারেন্ট মানে কোনটা, যে কারেন্টটা এখান থেকে এখানে ফ্লো করবে এটাই তো চার্জিং কারেন্ট। অ্যানোড টু ক্যাথোড কারেন্টটাকেই আমরা এখন চার্জিং কারেন্ট বলছি। কেন? কারণ এটাকে আমরা ধরে নিয়েছি এটা বিহেভস লাইক আ ক্যাপাসিটর। ওকে, আমরা ধরে নিয়েছি এটা এখন বিহেভস লাইক আ ক্যাপাসিটর, ক্যাপাসিটরের মতো বিহেভ করছে, এই জন্য ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হয় দ্যাট ইজ কল্ড চার্জিং কারেন্ট। এবার
সময়ের সঙ্গে ভোল্টেজের পরিবর্তনটাকে, তার মানে আমরা যদি কোনোভাবে এই জিনিসটাকে মানে অল্প সময়ে অনেক বেশি ভোল্টেজ দিলে অনেক বেশি কারেন্ট, তার ভালো করে দেখো তো আইসির সঙ্গে ডিভিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল সম্পর্কে আছে কিনা। হ্যাঁ, এই যে এটা তো ডাইরেক্টলি প্রপোর্শনাল সম্পর্কে আছে। আর আর ডিটির সঙ্গে ইনভার্সলি। আমরা যদি অল্প সময় অনেক অল্প সময় সরি ভুল হলো অনেক অল্প সময়ে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, আইসি দুম করে বেড়ে যাবে। তাহলে এই ফায়দাটাই নেওয়া হয় খুব শর্ট টাইমে অল্প সময়ে অনেক বেশি ভোল্টেজ। মানে এখানে কি করা হয়, আমি তোমাদেরকে কি শেখালাম বলো তো এই জায়গাটায়। এই জায়গাটায় যখন ফরওয়ার্ড ভোল্টেজ, এটা যে আস্তে আস্তে ভোল্টেজটাকে বাড়ানো হয়, বাড়াতে বাড়াতে ডিপ্লেশন লেয়ারটা বড় হতে হতে একটা সময় এটা ব্রেক হয়ে যায়। এবার ভোল্টেজটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি। যখনই আমি ডিভিডিটি ট্রিগারিং করব, এইটা করব, তখন এই যে আস্তে আস্তে ভোল্টেজ বাড়াচ্ছি এটা করব না। হাই ভোল্টেজ ফট করে অ্যাপ্লাই করে আবার ব্যাক করে নেব। হাই ভোল্টেজ স্পিডে অ্যাপ্লাই করব, দিয়ে আবার নর্মাল কন্ডিশনে। ওই যে কম সময়ে বেশি ভোল্টেজ, চেঞ্জ ইন ভোল্টেজ উইথ রেসপেক্ট টু টাইম, এটা যদি অনেক শর্ট হয়, অল্প সময়ে অনেক বেশি ভোল্টেজ যদি দেয়া হয়, তাহলে অনেক হাই কারেন্ট ফ্লো করে। ক্যাপাসিটারের মধ্যে দিয়ে চার্জিং কারেন্ট কি হয়, অনেক হাই হয়। তার জন্য এটা ইজিলি ব্রেকডাউন হয়ে যায়। আমাদের উদ্দেশ্যই হচ্ছে এইখান থেকে এখানে কারেন্ট ফ্লো করা। তাহলে ইউজিং ক্যাপাসিটার ফর্ম করে কি করে করা হয়, শর্ট টাইম হাই ভোল্টেজ দেওয়া হয়, হিউজ কারেন্ট ফ্লো করে যায়, এটা ব্রেকডাউন হয়ে যায়, তারপর নর্মাল কন্ডিশনে আমরা ভোল্টেজ অন করে এটাকে কন্টিনিউ করি। ব্রেক করার জন্য এটা হ্যাঁ, ব্রেক করার জন্য এই প্রসেসটা করা হয়। কি বলো, বুঝতে পারলে অনলাইনে যারা আছে? এখানে না, গেট পালসের দরকার নেই তো, কোথায় গেট পালস দরকার আছে এখানে। তাহলে শর্ট টাইমে হিউজ কারেন্ট, এইখানকার আমি নোটটা দিয়ে দেবো, পড়ে নেবে, দারুণভাবে লেখা আছে। হ্যাঁ, ঠিক আছে। বাকি টেম্পারেচার ট্রিগারিং, লাইট ট্রিগারিং পড়ার দরকার নেই, কারো ইচ্ছা হলে পড়তে পারো, এই তিনটেই পড়বে ভালো করে। বলো, কারো যদি কোথাও ডাউট থাকে আগে ডাউট ক্লিয়ার করি। নেই তো? ওকে, এবার দেখো, টু ট্রানজিস্টার মডেল অফ থাইরিস্টার, নেক্সট টপিকস। বলো। স্যার একটা ছোট কোশ্চেন আছে। হ্যাঁ বলো বলো। স্যার বইয়েতে এই PI ক্যারেক্টারিস্টিকে হুম, আপনি যেমন এই ল্যাচিং কারেন্ট হোল্ডিং কারেন্ট লিখেছেন, হ্যাঁ হ্যাঁ গেট কারেন্টটা দেখিয়েছে, গেট কারেন্ট আপনি বলছেন যে শর্ট টাইমে একটু গেট কারেন্টটা দিতে, হ্যাঁ, এটাকে 3টা পার্টে দিয়েছে স্যার, ওইটা কি বলবো? ওইটা দিয়েছে, যদি আমি গেট কারেন্টটা এইখানে অন করি তাহলে G1-এ অন হয়ে যাবে, যদি এখানে করি, তার মানে তুমি চাইলে গেট পালসের ওপর ডিপেন্ড করে একে অন করাতে পারো। কথাটা বুঝলে? তোমার মনে হলো আমি এইখানে G1-এ এটাকে অন করব, তাহলে এখানে অন করলে। তুমি গেট পালসটা কিছুক্ষণ পরে দিলে, কিছু টাইম দিলে পর, তাহলে এখানে অন হলো। তুমি আরেকটু পরে দিলে, তাহলে এখানে। কথাটা বুঝতে পেরেছো? এবার এখানে টাইম বলতে পরিমাণটাও আছে, এখানে তুমি গেট পালসটা কতটা দিচ্ছ সেটাও ম্যাটার করে। তুমি যদি অনেকটা বেশি পরিমাণে দাও গেট পালস, বা কত ডিগ্রিতে অ্যাপ্লাই করছো, এটা অ্যাকচুয়ালি গ্রাফ ছাড়া বোঝানো পসিবল না। এইখানে আমাদের কোনো গেট পালস লাগছে না, এইখানে গেট পালস লাগছে কেন না, এইখানে যদি আমি গেট পালস, এই জায়গাটায় যদি আমরা গেট পালস না দিই, তাহলে অন হবে না, অন হলেও এইরকম থাকবে কার্ভটা।
বুঝতে পেরেছো? এবার তুমি গেট পালসটাকে কি করলে, এইখানে দিলে, ঠিক এই পজিশনে এখান থেকে অন হলো। তোমার মনে হলো না আমি আরেকটু বাড়িয়ে দেবো, তাহলে এইখানে চলে আসবে, তাহলে এখানে। এবার কতটা পরিমাণ গেট পালস দিচ্ছ তার উপর এই কার্ভটা তৈরি হবে, এইটাই, আর তো কিছু না। গেট পালসটাকে ভ্যারি করা যায়, ওইভাবে তো আমরা আউটপুটটাকে কন্ট্রোল করি। ওকে, তুমি যেটা আমি এঁকেছি প্রথম ছবিটা সেটাই আঁকবে এক্সামে, আর কিচ্ছু আঁকবে না, এইটা ব্যাস। ওকে, চলো দেখো নেক্সট। স্যার আরেকটা কোশ্চেন, এখানে বলো। যদি এখানে তো গেট ট্রিগারিংটা দিলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাহলে ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিংটা কেন ইউজ করছেন না? ওটা তো প্রথম মানে প্রথমবার আমরা ওইভাবে অন করেছিলাম, তারপরে একটু বুদ্ধি হলো, তারপরে ভাবলাম না গেট ট্রিগারিং দিয়ে অন করি, তারপরে আরেকটু অ্যাডভান্স করলাম সিস্টেমটাকে, ডিভিডিটি ট্রিগারিং করলাম, বুঝলে? কিন্তু দেখা গেছে যে অন করার জন্য গেট ট্রিগারিংই বেস্ট, সবসময় এখন গেট ট্রিগারিংই ইউজ করা হয়। বুঝতে পেরেছো? আস্তে 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 স্যার। হ্যাঁ, যত দিন যাচ্ছে আপডেট হচ্ছে সিস্টেম না। দেখো অনেকে তো অনেক অনেক সাইন্টিস্ট আছে, সবাইকে কিছু না কিছু পিএইচডি করার জন্য তো কিছু একটা করতে হবে। তো কেউ দেখালো যে ভাই দেখো লাইট দিয়েও এটা ট্রিগারিং করা যায়, কেউ বলছে টেম্পারেচার দিয়ে ট্রিগারিং করা যায়, কেউ বলছে ডিভিডিটি দিয়ে ট্রিগারিং করা যায়। তো তার সঙ্গে অ্যাড হয়ে গেছে সিস্টেমগুলো, তোমার যেটা পছন্দ তুমি সেটা নেবে। কি বুঝতে পারলে? স্যার হ্যাঁ, এসএমএর সবথেকে এফিশিয়েন্ট কোনটা? গেট ট্রিগারিং, টু ট্রানজিস্টর মডেল অফ থাইরিস্টর। ভালো করে দেখো একটা ব্যাপার, গেট ট্রিগারিং এ তুমি গেট পালসটা দিয়ে কিন্তু তুমি সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারছো, বাকি ট্রিগারিং এ কিন্তু কন্ট্রোল হবে না, শুধু অন হয়ে যাবে, বুঝলে? আর গেট ট্রিগারিং, গেট তোমার কাছে যদি একটা চাবি থাকে, তোমার যখন ইচ্ছা হবে আমি খুলবো, যখন ইচ্ছা বন্ধ করে দেবো, ঠিক তো নাকি? তাহলে কন্ট্রোলটা কার হাতে থাকলো? তোমার হাতে। তাহলে মেশিনের যদি কন্ট্রোল তোমার হাতে থাকে, তাহলে তার থেকে ভালো জিনিস কিছু হতে পারে? একদম। এবার টু ট্রানজিস্টার মডেল, এটা আজকে আর পড়ানো হবে না, অনেক বড় টপিক। এটা অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হচ্ছে, দুটো ট্রানজিস্টার দিয়ে কি করে থাইরিস্টার বানানো হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। দুটো ট্রানজিস্টার ইউজ করে একটা থাইরিস্টার বানানো হবে, ঠিক আছে? তো নেক্সট ক্লাসের টপিক থাকবে হচ্ছে আমাদের থাইরিস্টার প্রোটেকশন, টু ট্রানজিস্টার মডেল অফ থাইরিস্টার, আর হচ্ছে থাইরিস্টার রেটিং। এই তিনটে টপিক নেক্সট ক্লাসে করব, আর দুটো ক্লাস হলেই আমাদের প্রথম চ্যাপ্টার শেষ হয়ে যাবে থাইরিস্টার। ওকে, সো চলো রাখছি, বাই। আরে চলো চলো চলো, ঠিক আছে, রাখলাম, বাই। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ।